নমস্কার, শুভ সন্ধ্যা সকলকে। আমি সম্পূর্ণা রায়। আজকের এই আলোচনা সভায় আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের আলোচ্য বিষয় সীমান্ত বাংলার লোক সংস্কৃতির প্রেক্ষাপট, পরিচয় ও মূল্যায়ন একটি অভিক্ষা। এই বিষয়ের উপর আজকের মান্যবর বক্তা ডক্টর তপন কুমার মণ্ডল একজন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও লোক সংস্কৃতি চর্চায় নিবেদিত শিক্ষাবিদ। ডক্টর তপন কুমার মণ্ডলের জন্ম বীরভূম জেলার রাজনগর থানার শাহাবাদ গ্রামে একটি সাধারণ কৃষি পরিবারে। তার শিক্ষা জীবন শুরু শাহাবাদ গ্রামে, পরে রাজনগর হাই স্কুল, তাঁতিপাড়া নবকিশোর বিদ্যানিকেতন ও সিউড়ি বিদ্যাসাগর কলেজ থেকে বাংলা অনার্স সম্পন্ন করেন। উচ্চশিক্ষায় তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় অতিক্রম করে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও অধ্যাপক ডক্টর রবীন পালের তত্ত্বাবধানে সুবোধ ঘোষের ছোট গল্প বিষয়ক পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ঝাড়খণ্ডের কোলহান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান। এর আগে ঘাটশিলা, বহরাগোড়া, সরাইকেলা কাশীসাহ কলেজ, ত্রিপুরার অমরপুর ডিগ্রি কলেজ এবং বিশ্বভারতীর বিনয় ভবন সহ একাধিক প্রতিষ্ঠানে অধ্যাপনা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯টি, যার মধ্যে সুবোধ ঘোষ গবেষণা, প্রবন্ধ ও লোক সংস্কৃতি ভিত্তিক গ্রন্থ বিশেষভাবে উল্লেখযোগ্য। দেশ বিদেশের বহু সেমিনার ও সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছেন। তিনি কৃষ্ণপুর সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চের ঝাড়খণ্ড চ্যাপ্টারের সভাপতি, সাহিত্যপথ ও প্রবহমান বাংলা চর্চার আজীবন সদস্য এবং অল ইন্ডিয়া রেডিও জামশেদপুরের একজন নিষ্ঠাবান কথক। তিনি বিভূতিভূষণ সাহিত্য সম্মান, আদিত্যপুর সাহিত্যকার সম্মান, জীবনভর গবেষণা অ্যাচিভমেন্ট, ভারত বাংলাদেশ সাহিত্য সংহতি সম্মান সহ একাধিক সম্মানে ভূষিত। চিন্তা ও বিশ্বাসে তিনি গান্ধীজি, রবীন্দ্রনাথ ও কার্ল মার্কসের দর্শনে অনুপ্রাণিত। এখন আমি শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর তপন কুমার মণ্ডল মহাশয়কে আজকের আলোচ্য বিষয়ে তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। নমস্কার, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে। ওকে। এই শৈত্যকালীন সান্ধ্য অধিবেশনে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নমস্কার। আমার বলবার বিষয় একটু প্রেক্ষাপট যথেষ্ট বড়, কিন্তু এর মধ্য থেকে আমি সংক্ষেপিত একটা সূত্র ধরে আলোচনাটা করতে চাই। সুতরাং প্রথমে আমাকে এই প্রেক্ষাপট সম্পর্কে একটু পরিচয় দিতেই হয়। প্রেক্ষাপট, পরিচয় এবং মূল্যায়ন। তার আগে বলি একজন গবেষক হিসেবে যে এই যে সীমান্ত বাংলার সুবিস্তৃত লোক সংস্কৃতির পরিচয়, এর সম্পর্কে আকর গ্রন্থ রচনা করেছেন ডক্টর সুধীর কুমার করণ সীমান্ত বাংলার লোকযান নামক গ্রন্থে, এবং তিনি পরিক্রমাও করেছেন। কিন্তু একজন গবেষকের যে গবেষণা, সেই গবেষণা মধ্যে কিছু অসম্পূর্ণতা তো থেকেই যায়। সেই অসম্পূর্ণতার দায় খানিকটা বর্তায় পরবর্তী গবেষকদের। তাছাড়া সেই সময়ের ভাবনা চিন্তা এবং পরবর্তীকালের ভাবনা চিন্তার মধ্যেও খানিকটা প্রেক্ষাপটের বদল ঘটে। তিনি লোক সংস্কৃতি কথাটিকে প্রয়োগ করতে চাননি, লোকযান কথাটি ব্যবহার করেছেন এবং খুব স্বাভাবিকভাবেই লোকযান কথাটি ইংরেজি ফোকলোরের প্রতিশব্দ হিসেবে বাংলাতে
গ্রহণ করা উচিত। লোকযান এই কথাটার মধ্যে লোক জীবনের বা লোকজীবন সম্বন্ধীয় যাবতীয় সবকিছুই এসে যায়, যেটি লোক সংস্কৃতির মধ্যে আসে না। এই বিষয়টি আমাদের প্রথমে একটু পরিষ্কার করে নিতে হবে। মানুষের মানে লোক সাধারণের, জনসাধারণের, কৃষিজীবী মানুষের, যারা কৃষিকেই কেন্দ্র করে জীবনযাপন করেছেন, সেই যে জনসাধারণের বেঁচে থাকার বা যাপিত জীবনের ধ্যান ধারণা বিশ্বাস ক্রিয়াকর্ম, তাদের বিভিন্ন আচার, তাদের ভাষা এবং তাদের বিনোদনমূলক যাবতীয় যা কিছু, এই সব কিছুকেই লোকযান কথার মধ্যেই কিন্তু ধরা যায়। লোক সংস্কৃতি হচ্ছে যাপিত জীবনের প্রয়োজন মিটে যাওয়ার পর যে সৃষ্টিমূলক বিষয়গুলো, যেমন লোকগান বা লোকসঙ্গীত, লোকনৃত্য, লোককথা, বিভিন্ন ধরনের মিথ, এই যাবতীয় বিষয়গুলো কিন্তু লোক সংস্কৃতির আওতায় পড়ে। সেই জন্য লোক সংস্কৃতির কথাটার মধ্যে শুধু যদি সংস্কৃতি কথাটা আমরা লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো যে সংস্কৃতি অর্থে সিভিলাইজেশন এই বিষয়টাকে কিন্তু ইঙ্গিত করছে। আর যখনই তাকে লোক কথাটা জুড়ে দেওয়া হলো, তখনই এর মধ্যে আমাদের লোকজীবনের যে দর্শন এবং সৃষ্টি সবকিছুই ইঙ্গিতে আলোচনা করতে হয়। সাধারণ অর্থে লোক সংস্কৃতি অর্থেই লোকজীবনের যাবতীয় সবকিছুকে আলোচনার মধ্যে আনা যায়। আমার প্রেক্ষাপট হচ্ছে সীমান্ত বাংলা। সেই সীমান্ত বাংলার প্রেক্ষাপটটি আমি ডক্টর সুধীর কুমার করণের সাহায্য নিয়েই বলি। তার কারণ হচ্ছে এই সীমান্ত বাংলার যে পরিধি, যে সুবিস্তীর্ণ যে এরিয়া, সেটি লিখিত আকারে অনেকটা বলা যাবে বলে আমার মনে হচ্ছে। উনি উনি বলছেন যে একদিকে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চল, এটা বললে কিন্তু আমাদের উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম দুটো দিককে কিন্তু মার্ক করতে হবে। একেবারে অঙ্গাঙ্গী ভাবে নিরবিচ্ছিন্ন একটা সূত্রে এটি কিন্তু গ্রথিত। পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চল, অন্যদিকে বিহার রাজ্যের পূর্ব সীমানা, যার সবটাই বন পাহাড়, অনুর্বর প্রান্তর আর খনি অঞ্চল, সেই বিস্তীর্ণ ভূখণ্ডকেই বলি পশ্চিম সীমান্ত বাংলা বা সংক্ষেপে সীমান্ত বাংলা। উত্তরে রাজমহল পাহাড় থেকে শুরু করে একেবারে দক্ষিণ দিকে মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম অঞ্চল এবং আরো দক্ষিণে সুবর্ণরেখার সমুদ্র সঙ্গমে যাত্রাপথে দাঁতন পর্যন্ত বিস্তৃত সেই ভূখণ্ডই পশ্চিম সীমান্ত বাংলা, যার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে ময়ূরাক্ষী, অজয়, দামোদর, বরাকর, কাঁসাই, সুবর্ণরেখা এবং ছোটনাগপুরের পার্বত্য ভূমি থেকে নিঃসৃত আর অনেক নদী বা ঝাড়খণ্ডী বাংলায় যাকে বলা হয় জোর। এই বিস্তারিত ভূমি রাজ্যের ভৌগোলিক ঐতিহাসিক পরিমণ্ডলের জনজীবনে ব্রাহ্মণ্য অব্রাহ্মণ্য ভাবধারার মিশ্রণের ফলে গড়ে উঠেছে এমন এক সংস্কৃতিগত বৈশিষ্ট্য যা সমতল বাংলা থেকে অনেকাংশেই পৃথক।
পশ্চিম সীমান্ত বাংলার প্রাত্যহিক কথোপকথনের ভাষা থেকে যে আঞ্চলিক শব্দাবলী গৃহীত হয়েছে, তার যে একটি গ্রন্থ সীমান্ত রাঢ়ী ও ঝাড়খণ্ডী বাংলার গ্রামীণ শব্দকোষ, সেখানে কিন্তু উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিম সর্বত্রই তিনি পরিক্রমণ করেছেন। সেখানে ময়ূরাক্ষী ও অজয় নদের মধ্যবর্তী এই যে জায়গাটা হচ্ছে আমার আমার গ্রাম রাজনগর, তাঁতিপাড়া, বক্রেশ্বর, হেতমপুর, দুবরাজপুর, পাঁচড়া ও খয়রাসোল, এর সঙ্গে যুক্ত আছে বর্ধমান জেলাভুক্ত আসানসোল মহকুমার একাংশ, চিত্তরঞ্জন, শাকতড়িয়া, ডিসেরগড়, কুলটি থেকে শুরু করে আসানসোল, রানীগঞ্জ, অন্ডাল, উখড়া পর্যন্ত। এরই সঙ্গে আবার যুক্ত হচ্ছে বাঁকুড়া জেলার মেজিয়া, শালতোড়া, তিলুড়ি, শুশুনিয়া, ছাতনা এবং প্রত্যন্ত পশ্চিমের ইন্দপুর, ওদা, তালডাংরা, খাতড়া, রানীবাঁধ, অম্বিকানগর, রায়পুর, শিমলিপাল, ফুলকুসুমা এবং বিষ্ণুপুরের একাংশ। বাঁকুড়া জেলার দক্ষিণ ও পশ্চিম সংলগ্ন মেদিনীপুর জেলার গড়বেতা, শালবনী সহ শিলদা, বিনপুর, গিতমি, চিল্কিগড়, রামগড়, দহিজুড়ি, লোধাশুলি সহ ঝাড়গ্রাম মহকুমার বৃহদাংশ। এই যে জায়গাগুলো, অর্থাৎ এক কথায় বলা যায়, যদি খুব সংক্ষেপে বলি, উত্তর পশ্চিম সীমান্ত, যেখানে বীরভূমের রাজনগর, সিউড়ি থেকে আমরা যদি অগ্রসর হই ক্রমশ দক্ষিণ দিকে, তাহলে আমরা পাবো বর্ধমানের পশ্চিমাংশ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর সহ ধীরে ধীরে উড়িষ্যার দিকে ক্রমশ যাত্রা করেছে। তো এই যে একটা একটা অংশ, একটা বিশাল একটা একের সঙ্গে এক যুক্ত হয়ে আছে, এর মধ্যে যে সমস্ত সাধারণ মানুষের বাস, তাদেরই বিশ্বাস, তাদেরই লোকবিশ্বাস, তাদেরই লোক উৎসব এবং অন্যান্য আরো অনেক লোক সংস্কৃতির বিষয় আশ্রয়, যেগুলো সাধারণত আলোচনা কম হয়েছে, এমন কয়েকটা বিষয়কে নিয়ে আমি এই আজকের আলোচনাটা মূল্যায়ন করতে চাই। ঊনবিংশ শতাব্দীর একটু ইতিহাস না দেখলেই নয়। ঊনবিংশ শতাব্দীর প্রথম পাদে এই জায়গাটার নাম ছিল জঙ্গলমহল। 23টি পরগনা মহল নিয়ে গড়ে উঠেছিল। সে সময়ে বীরভূমের সীমারেখা মানভূম, বাঁকুড়া পর্যন্ত বিস্তৃত ছিল। মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম অঞ্চলের প্রায় সবটুকুই এর অন্তর্ভুক্ত ছিল। গোটা মানভূম অর্থাৎ পুরুলিয়া, ধানবাদ সহ সারা ধলভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বাঁকুড়া এবং বর্তমান বর্ধমান জেলার উত্তর পশ্চিমাংশ নিয়ে এই জঙ্গলমহল একই সূত্রে গঠিত ছিল। ব্রিটিশ রাজত্বের সূত্রপাত হতেই এইসব অঞ্চলে সমতল ভূমির মানুষ এসে আত্মীয়তা স্থাপন করে জঙ্গলমহলের মানুষগুলির সঙ্গে। তার বহু আগে থেকে এইসব অঞ্চলে কিছু কিছু মুসলিম, বাইরের থেকে, আরব থেকে আসা কিছু কিছু সুফি মতবাদে বিশ্বাসী মানুষের আগমনও ঘটেছিল। এই যে জায়গাটা, এটা কোথাও কিন্তু আলোচনার মধ্যে নেই। কাজে আমি শুরুটাই করছি। আমি এবার যে সমস্ত জায়গা থেকে আমি রেফারেন্স নেব বা পড়বো, সেগুলি সবই আমার বিভিন্ন গ্রন্থে রচনা, গবেষণা। এই রাজনগর, যেটা আমাদের উত্তর পশ্চিমের, সিউড়ি থেকে 37-38 কিলোমিটার দূরত্বে, আর রাজনগর থেকে সিউড়ি বা আমাদের বীরভূমের একেবারে পূর্ব অংশ পর্যন্ত, এই অংশের মধ্যে সংস্কৃতিগত, ভাষাগত কিছু অনেক তফাৎ পাওয়া যাবে। একমাত্র আমাদের রাজনগরে, অর্থাৎ পশ্চিম বীরভূমের উত্তর পশ্চিম সীমান্তেই
আরব থেকে খ্রিস্টীয় 8ম শতক থেকে বাণিজ্য সূত্রে মুসলমান বণিকেরা আসতে থাকে। তাদের সঙ্গে কিছু মুসলমান পীর দরবেশদেরও আগমন ঘটে। এটা অবশ্য আমি আমার সীমান্ত বাংলার প্রেক্ষাপটে কথাটা বলছি, কিন্তু এটা সার্বিকভাবে সমগ্র ভারতবর্ষের ক্ষেত্রেই প্রযোজ্য। কারণ ভারতভূমি ছিল তাদের পবিত্র সাধন ক্ষেত্র। তারা ছিলেন আল্লাহ প্রেরিত সাধন দূত, যারা আল্লাহর কৃপায় সিদ্ধি লাভ করে অলৌকিক ক্ষমতা অর্জন করেছিলেন এবং আল্লাহর নির্দেশে এদেশে এসে এদেশের সাধারণ মুসলমানদের এবং তৎসহ একেবারে সাধারণ উপসমাজ হিন্দুদের তাদের আশ্রয় হয়ে উঠেছিলেন। এখানে এই উপসমাজ কথাটা আমি প্রয়োগ করলাম কারণ আমাদের নৃতাত্ত্বিক আলোচনা বা গবেষণার ইতিহাসে আমরা আদিবাসী জাতি এবং উপজাতির কথা আমরা জানি, জাতি আর উপজাতি, কিন্তু মাঝখানে যারা উপজাতি থেকেই তাদের অরিজিন উপজাতি, কিন্তু বেশ কিছু জাতি আছে, যেমন ধরুন বাগদি, তারপর কুমোর বা কুম্ভকার, গড়াই, বা আমরা যারা মন্ডল, এই যে যারা যারা কিন্তু সরকারি খাতায় জেনারেল, কিন্তু আমাদের নৃতাত্ত্বিক আলোচনার খাতিরে আমাদেরকে কিন্তু উপসমাজ বলা উচিত। ডক্টর সুদীপ কুমার করণ উপবর্ণ কথাটা ব্যবহার করেছেন, কিন্তু নৃতাত্ত্বিক শরৎচন্দ্র রায়ের কথাই এগুলো কিন্তু উপসমাজ হওয়া উচিত। এই সমস্ত উপসমাজ তারা কিন্তু এই ফকির দরবেশদের কাছে আশ্রয় পেলেন। কি কারণে? না, এক হচ্ছে যে যারা মুসলিম ছিল তারা তাদের এক ব্রাহ্মণ্য ধর্মের প্রকোপ একদিকে, আরেকদিকে উচ্চবর্ণীয় মুসলমানগণের অবহেলা, এর ফলে তার সঙ্গে ওই সময়ে আমরা সবাই জানি যারা কিছু বৌদ্ধ ধর্মের সঙ্গে তখন ব্রাহ্মণদের লড়াই, এবং বৌদ্ধ ধর্ম ক্রমশ, তার আগে জৈন ধর্ম ক্রমশ সরে যাচ্ছে, যার ফলে এই শ্রেণীর মানুষ কিন্তু তারা আশ্রয় পেতে চাইল এই সুফি সাধকদের কাছে। কিন্তু এই সমস্ত সুফি সাধক যারা এখানে এলেন, আমাদের সামগ্রিকভাবে ভারতবর্ষের প্রেক্ষাপটে যারা বাংলায় এলেন, তারা তো বাংলা ভাষা জানে না। যে সমস্যাটা হয়, তাহলে সাধারণ মানুষের সঙ্গে তাদের কথোপকথন, ভাব বিনিময় হবে কি করে? সেই সময়ে যারা বাঙালি মুসলমান ছিলেন সাধারণ স্তরে, তারা কিন্তু এই সমস্ত রক্তচক্ষু তাদের সমাজের যে পীড়ন, তার থেকে তাদেরকে উপেক্ষা করে কিন্তু তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যকে কিন্তু তারা রচনা করতে শুরু করলেন। এটা যদি আমরা সৈয়দ সুলতান তার কথাতে আমরা যদি জানি, তাহলে আমি দেখছি, পড়ছি, আছিল আরবি ভাষাতে আছিল আরবি ভাষা হিন্দুয়ানি কইলুম, বঙ্গদেশে বুঝত প্রচারিয়া দিল। মোনাফেক বলে মোরে কিতাবে তো পড়ি, কিতাবের কথা দিলু হিন্দুয়ানি করি। আমাদের রাজনগরে এই রকম বেশ কিছু সুফি তারা কিন্তু এলেন। এর মধ্যে একজনের নাম হচ্ছে মীর সাহেব, মীর চুনুরুদ্দিন মোহাম্মদ। ইনি গাছের তলায় এসে আশ্রয় নিলেন
এবং এনাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সকলেই জানেন যে এনারা অলৌকিক শক্তিধর, ক্ষমতা সম্পন্ন ছিলেন। তখন রাজনগরে মুসলমান রাজত্ব, আসাদুল্লাহ খান তার সময়ে তিনি কিন্তু মসজিদ নির্মাণ করছেন। দুজনেই মসজিদ নির্মাণ করছেন, কথিত এই যে সমস্ত মজুর কিন্তু মীর সাহেবের কাছে এসে যাচ্ছে, রাজা সাহেবের ওখানে যাচ্ছে। এই যে সাধারণ মানুষের সঙ্গে ভালোবাসা, তার সঙ্গে আত্মীয়তা গড়ে উঠছে, ভরসা পাচ্ছে মানুষ, এই মানুষটিকে যারা শুধু প্রেমকে অবলম্বন করে নিয়ে এসেছিলেন, কোনো ধর্মকে আলাদাভাবে দেখেননি, এই জায়গাতে এসে যখন দেখলেন যে রাজা এদেরকে এত প্রশ্রয় দিচ্ছে কেন, তখন মীর সাহেবকে বন্দি করেছিলেন। বন্দি অবস্থাতেও নাকি তিনি মন্দির তৈরি করে গেছেন, কারণ প্রতিদিন তিনি অলৌকিক শক্তি বলে নাকি মোহর সংগ্রহ করতে পারতেন এবং প্রজাদের মিটিয়ে দিতেন। যাই হোক, এই যে তাদের একটা ধর্ম, কারণ আমাদের তো লোক সংস্কৃতির আলোচনায় লোকবিশ্বাসকে বাদ দিলে গ্রামীণ সাধারণ জীবন, সাধারণ মানুষের যে দৃষ্টিভঙ্গি, যে দর্শন, তা থেকে আমাদের বঞ্চিত হতে হবে। এই সুফি সাধকরা কিন্তু সৎ মানুষের খোঁজ করে প্রেম বিনিময় করেছেন, স্থানীয় মানুষগুলোকে অনুভব করেছেন, সকল ধর্মের জ্ঞান কথাকে জানবার চেষ্টা করেছেন এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মের যোগ চর্চা ভিত্তিক সাধনার সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হয়েছে। তারা হিন্দু ও বৌদ্ধ ধর্মের সাধন ক্রিয়া রূপক অর্থগুলোকে ইসলামীকরণও করে নিয়েছেন সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে। ফলে এদের কাছে বৌদ্ধদের নির্বাণ লাভ হয়েছে সুফিদের ফানা, কুণ্ডলিনী শক্তি হয়েছে নকশবন্দিয়াদের লতিফা, হিন্দুর ষড়পদ্ম হয়েছে সরলতিফা বা আলোক কেন্দ্র। এই যে সমন্বয় সাধন, ভারতের সুফি সাধনা ধর্মের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পেরেছিল। কোন কোন গবেষক সুফি ও বৈষ্ণবের সাধনার ভাব প্রতীক ও আদর্শের স্বরূপকে ব্যাখ্যা করতে গিয়ে জানালেন যে বৈষ্ণবের নামে রুচি ও জীবে দয়া, এটি হলো সুফিদের নিকট জিকর ও খিদমত। সুফিদের সমা হলো বৈষ্ণবের কীর্তন, বৈষ্ণবের দশা হলো সুফিবাদের হাল। আবার সুহরাউদ্দিয়া সুফিদের সদা সোহাগ হলো বৈষ্ণব ভাবাদর্শে সখী ভাবের দল। তাহলে মত আলাদা, পথ আলাদা, কিন্তু সাধনার বিষয় এবং প্রণালী, এই যে সর্বধর্ম সমন্বয়বাদের একটা জায়গা তৈরি হলো আমাদের রাজনগরে। এবং শুধু এই একজন সুফি নয়, আমরা আলোচনা সংক্ষেপে শুধুমাত্র জানিয়ে দিচ্ছি যে আমাদের রাজনগরের আনাচে কানাচে ফকির দরবেশদের মাজার আছে, এমনটি কিন্তু বীরভূমের অন্য কোথাও নেই বা পুরো সীমান্ত বাংলার মধ্যে নেই। দক্ষিণ পশ্চিম কোণে আছে সুফি দেওয়ান সাহেব, একে দেওয়ান সাহেবের আখড়া বলা হয়। ইনি আসলে রাজনগরের এক রাজা, দেওয়ান আসাদুল্লাহ খান। তিনি পঞ্চম রাজা। মীর সাহেবের অলৌকিকত্বে মুগ্ধ হয়ে তাকে সাধন সম্পদ, জমি দান করেছিলেন। পরবর্তীকালে ইনি মীর সাহেবের সাধনায় অনুপ্রাণিত হয়ে রাজসিংহাসন ত্যাগ করে ফকিরে বেশ ধারণ করেন। ইনি খাজা আজমিরির শিষ্য ছিলেন। এখনো তার ফুলবাগানে সস্ত্রীক মাজার আছে। 23শে মাঘ তার জন্মদিবস, সেদিন থেকেই সেখানে ছোট আকারে একটা মেলাও বসে। একটি বট গাছের তলায় আছেন সুফি বাবর সাহেব। ইনি বর্গী হাঙ্গামার আগে আরব থেকে রাজনগরে আসেন বলে কথিত। এছাড়া ঈদগাছায় আছেন সুফি মেদিনী সাহেব। রাজনগরের মুচিপাড়ার এক কোণে আছেন দরবেশ বাবার মাজার।
একসময় রাজনগরকে পবিত্র ভূমি ভেবেই তারা সাধনার ক্ষেত্র নির্ণয় করেন। এবং মীর সাহেবের যে স্থান, সেখানে কিন্তু দেখা যায় যে হিন্দুরা কিন্তু প্রথম সিরনি চড়াতেন, এবং মীর সাহেবের যে সম্পত্তি, পুকুর ইত্যাদি জমি জায়গা রাজারা দিয়েছিলেন, সেই সমস্ত কিন্তু এখনো পর্যন্ত সেই হিন্দু একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মধ্যেই রয়েছে। অগ্রহায়ণ মাসে তার স্মৃতিতে একটি উরস মেলা হয়, যেটা আমাদের নবান্ন উৎসব বলে মানা যায়। এছাড়া আপনারা সকলেই জানেন, রাজনগর থেকে 20-25 কিলোমিটার দূরে আছেন আমাদের দাতা সাহেব, যেটা সবাই জানেন। সেই দাতা সাহেবকে, তিনিও কিন্তু কোনো ধর্মের, সেটা বলা যায় না, হিন্দু মুসলমান সবাই মিলে একটা সম্প্রীতির কিন্তু মেলা বসে, এবং সারা দেশ থেকে এবং এমনকি বিদেশ থেকেও যারা যারা তাকে মানেন, যা কিছু তাকে উদ্দেশ্য করে মানুষের চাওয়া পাওয়া এবং বিশেষ করে কোনো হারিয়ে যাওয়া, এগুলো কিন্তু সেখানে ধর্ণা দিলে নাকি সিদ্ধ হয়। আমার একটা একটি বিষয় দর্শন করার সুযোগ হয়েছিল। আমি তখন ক্লাস এম-এ তে পড়ি, প্রচন্ড গ্রীষ্মকাল, চৈত্র মাস। সেই সময় সিউড়ির বাস স্ট্যান্ডে দেখছি একটি মুসলিম মহিলা, তিনি কেঁদে কেঁদে চতুর্দিকে তিনি কিছু খুঁজছেন এবং কাঁদছেন। আরেকটা দিকে দেখছি একটা লুলে ল্যাংড়া একটি যুবক, সে কিন্তু হাঁটতে পারে না, সে হাতে একটি বাটি নিয়ে ভিক্ষা করে করে এ দোকান করে কাঁদতে কাঁদতে মাটিতে যেভাবে চলে, পা খোঁড়া, মুখ দিয়ে লালাজ হচ্ছে। হঠাৎ করে দেখি সেই মা দৌড়তে দৌড়তে এসে ছেলেকে জড়িয়ে ধরল, এবং সেই যে দৃশ্যটা আমি দেখেছিলাম, সে দৃশ্যটা আজও আমার মনে পড়ে। মা এবং ছেলের মিলন দাতা বাবার জন্য। আমাদের সেই উত্তর পশ্চিম বীরভূমের সীমান্তের একটা এই চমৎকার সংস্কৃতির একটি জায়গা আজও পর্যন্ত, যেখানে 46-এর দাঙ্গার কোথাও কোনো ছিটে পড়া কোনো কিছু আঁচ লাগেনি, আজও পর্যন্ত সেই সম্প্রীতি বজায় আছে। সুতরাং সীমান্ত বাংলার আমরা যেটা বক্তব্য এই ক্ষেত্রে মূল্যায়ন, সেটা হচ্ছে সীমান্ত বাংলার লোকযান লেখা হয়েছে, এবং সীমান্ত রাঢ়ী উপভাষা, ঝাড়খণ্ডী বাংলা উপভাষার চর্চা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে উত্তর পশ্চিম সীমান্ত, অর্থাৎ এই যে জায়গাটা, সেই জায়গা থেকে কিন্তু 25, আমরা যদি পুরো সরল রেখাকে উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিমকে যদি আমি 100%, 100% ধরি, তাহলে 25% জায়গা কিন্তু না সংস্কৃতির আলোচনা আছে, না ভাষার আলোচনা প্রবেশ করেছে। সংস্কৃতির আলোচনা যখন এলো উত্তর পশ্চিম সীমান্তে, তখন বলি আলোচনা নেই, নিশ্চয়ই সেটা হতে পারে না। কি আলোচনা আছে? আলোচনা ভাদুর উপর আছে, এবং আমরা জানি, এবং দক্ষিণ পশ্চিম সীমান্তে যদি ভাদুর আলোচনা করতে যাই, যেটা আমরা দক্ষিণ পশ্চিমের যে কাশীপুর, সেখান থেকে ভাদু উৎস বা সেই লোককথা, যেটাকে আমরা অস্বীকার করতে পারি না। তার কারণ অজস্র ভাদু গীতগুলির মধ্যে কিন্তু সেই কাশীপুরের কথা আছে। কাশীপুরের রাজার বিটি বাগদি ঘরে কি কর,
সুতরাং একসময় মনে হয়েছিল, গবেষণা যখন অধরা ছিল এবং দক্ষিণ পশ্চিম এই মধ্য স্থানে তারা বলে যে ভাদু আমাদের আলোচ্য নয়। কেন না, ওদিকে ওই সীমান্তটা পেরিয়ে ঝাড়খণ্ডের বর্ডারের ভেতরে কিন্তু বহু আগে হয়তো ভাদু গান, সে ভাদুর চল ছিল, দল এসে গান শুনিয়েছে, কিন্তু বেশিরভাগ মানুষ সেটা মনে করে না যে ভাদুর প্রচার প্রসার কিন্তু নেই। ভাদুর প্রচার প্রসার কিন্তু আমাদের যতটা বীরভূম। প্রসঙ্গত আসি, তাহলে বীরভূমের আমরা আমরা রাজনগরকে কেন্দ্র করে উত্তর পশ্চিম সীমান্ত বাংলার লোক সংস্কৃতিতে আরো দুটো বিষয়কে আমরা হারিয়েছি। ওই দাতা সাহেব, দাতা বাবাদের বা সুফিদের মাজারকে কেন্দ্র করে সেখানে অজস্র ফকিরি গান এক সময় ফকিররা গেয়ে বেড়াত। ফকিরের পীঠস্থান ছিল, তাদের গলায় রুদ্রাক্ষের মালা ঝুলতো, আলখাল্লা পরা, কালো পোশাকে ঢাকা, কোথাও মাথায় হালকা লাল পাগড়ি, হাতে এক বিশেষ ধরনের কাঠের, বিশেষ ধরনের, এখনো বহু জায়গায় বিশেষ করে বাংলাদেশে সে আছে, কাঠের পাত্র, যেগুলোতে তারা ভিক্ষা পাত্র বলে বয়ে নিয়ে বেড়ায়, জানি না কি তার নাম, এখন তো আর নেই। আমরা সেই ছোটবেলার স্মৃতি থেকে বলছি, একেবারে যখন ক্লাস 4-5 পায়ে হেঁটে যখন রাজনগর হাই স্কুলে আসতাম, সেই ফকিরি গান এখন কিন্তু নেই, হারিয়ে গেছে। কেউ উদ্ধার করার চেষ্টা অবশ্য করেননি সেটা বলবো না, উদ্ধার করার চেষ্টা করেছিলেন, কিন্তু তার মূল্যবান খাতাটি হারিয়ে যায়। রাজনগর হাই স্কুলের ইতিহাসের শিক্ষক, কোনো বাংলার শিক্ষকের মনে হয়নি, একজন ইতিহাসের শিক্ষকের মনে হয়েছিল যে এই গানগুলোকে সংরক্ষণ করা উচিত, ফকিরি গান। তিনি কিন্তু সংগ্রহ করেছিলেন এবং শেষ দিন পর্যন্ত আমি তাকে জিজ্ঞাসা করি, তিনি আর নেই, তিনি সেই একই কথা বলেন যে খাতাটি কিন্তু আমি হারিয়ে ফেলেছিলাম। সুতরাং একটা লোক সংস্কৃতির জায়গায় একটা বড় শূন্যতা আমাদের থেকে গেছে, শূন্যতা আছে। আচ্ছা, ওই মাস্টারমশাইয়ের নামটা বলি, স্বর্গীয় তিনি শক্তিপদ মাল মহাশয়। এই জন্যই উল্লেখ করলাম যে লোক সংস্কৃতিকে কারা ভালোবাসেন, কোন শ্রেণীর মানুষ, কোন শ্রেণীর মানুষের সম্পদ, সবার সম্পদ, কিন্তু যারা জীবনে ধারণ করেন, যাপন করেন যারা, তাদেরই হচ্ছে লোক সংস্কৃতির, তারাই হচ্ছেন ধারক এবং বাহক। তারা নেই, লোক সংস্কৃতির সেই সঙ্গীতের ফকিরি গানের জায়গাটাও কিন্তু এখন আর নেই। হারিয়েছি আমরা বাউরি সমাজ, একটি উপসমাজ হচ্ছে বাউরি। এই সমাজ সবই মুন্ডারি, মুন্ডা, তাদের মুন্ডা জনগোষ্ঠী হচ্ছে তাদের অরিজিন। এদের প্রচুর বিয়ের গান ছিল, প্রচুর গান গাইতেন, আবার সঙ্গে সঙ্গে ভাদুও করতেন। সেই সমস্ত গান হয়তো কেউ উদ্ধার করে থাকবেন, কিন্তু আমাদের হাতে এসে পৌঁছয়নি, সেটা গেছে। আর উত্তর পশ্চিম বীরভূমের আমাদের গর্ব করার লোক সংস্কৃতির বিষয় কি? ওই যে রবীন্দ্রনাথ বলেছিলেন না, সারা বাংলা দেশের হয়ে তিনি কথাটা বলেছিলেন যে সমগ্র বাংলাদেশে লোকজীবনকে অধ্যয়ন করিলে যাত্রা, কথকথা এবং কীর্তন, কবি, এই সব বিষয়গুলোর মধ্যে মানুষের জীবনযাপনের হদিশ পাওয়া যায়। যাত্রা অবশ্য শুধু এদিকের নয়, যাত্রা সর্বত্রই ছিল,
কিন্তু দুর্ভাগ্য, সেই যাত্রা শিল্পের ইতিহাসও আমরা কেউ লিখে রাখতে পারিনি। কিন্তু আমাদের মধ্যে যেটা এখনো জীবিত আছে সেটি হচ্ছে কীর্তন। তার কারণই হচ্ছে আমাদের বীরভূমে উত্তর পশ্চিম সীমান্ত বাংলায় একটি সমৃদ্ধ একটি স্থান আছে, গ্রাম বললাম না, সেই জায়গাটির নাম হচ্ছে ময়নাডাল। অনেকেই জেনে থাকবে। সেই ময়নাডালে বহুদিন থেকে বংশ পরম্পরায় পালা কীর্তনের রীতি রেওয়াজ কিন্তু চলে আসছে। যদিও যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে সেই কীর্তনের ঢং, কীর্তনের পরিবেশন, কীর্তনের ব্যাখ্যান, কীর্তনের পদাবলী অনেক সরলীকৃত হয়েছে, অনেক চাকচিক্য আছে, রং আছে, কিন্তু একটা নির্দিষ্ট ঘরানা আছে আমাদের সেই ময়নাডালে। ময়নাডালের মানিক মিত্র, তাকে বলা তো মানিক মিত্তির, একজন বিখ্যাত, পরবর্তীকালে সন্তোষ মুখার্জি তার ছেলে, এরা এখনো কিন্তু, এবং লোকসঙ্গীতের যারা গবেষক অনেকে সেখানে পৌঁছেছেন, কিন্তু তাদের কি গবেষণা হয়েছে আমাদের হাতে কিন্তু কোনো প্রচারে আসেনি। আসলে কীর্তন এবং কবি এই দুটোকে যদিও দুটোর বিষয় আলাদা, কিন্তু কীর্তন মানুষ পছন্দ করত, কীর্তন শুনতে যেত। কীর্তন প্রতি গ্রামে একসময় বৈশাখ মাসে কীর্তনের আসর বসতো, পালা কীর্তনের। তার কারণই হচ্ছে যে এই যে সাধারণ কৃষি জনজীবন, তাদের যে জীবনচর্যা, সেই জীবনচর্যায় তারা শুধু এটা জানে যে তাদের ফসল ফলাতে হবে, ভালো করে ফসল ফলাতে হবে, ঘর সংসারকে সুরক্ষিত রাখতে হবে, এবং একটা সময় পরে তখন ঈশ্বরের শরণাপন্ন নিতে হবে। সুতরাং এইসব পালাবদ্ধ রসকীর্তনের মধ্যে যে নীতি উপদেশ ছিল, যে বৃন্দাবনের রাধাকৃষ্ণের লীলাকে যেভাবে পরিবেশন করা হতো, তার মধ্য দিয়ে এই ভাগবত কথাকে পরিবেশন করে জনসাধারণের মনের মধ্যে একই সঙ্গে আধ্যাত্মিকতা, আধ্যাত্মিক জীবন পিপাসা, এবং একই সঙ্গে লৌকিক জীবন জিজ্ঞাসা, রস বললাম না, জিজ্ঞাসা, এই দুটোকে কিন্তু কীর্তনের মধ্যে পরিবেশন করা হতো। কারণ জিজ্ঞাসা কথাটা এই জন্যই বললাম যে রাধা কৃষ্ণের লীলার, বিশেষ করে প্রেমলীলা, এটা একটা, এই জন্যই কীর্তন হচ্ছে লোক সাহিত্যের বা লোক সঙ্গীত। লৌকিক জীবনের রস থেকে তো কীর্তন কোনোদিন বেরিয়ে আসতে পারেনি বা পারবেও না, সেটা হয় না। এবং এই যে পালাবদ্ধ রসকীর্তন, সেই রসকীর্তনের যে আদর্শ, সেটা তো রচিত হয়েছে বরু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন থেকে। সমগ্র কাব্যটি লৌকিক। একবার মাত্র কাব্যের মধ্যে কৃষ্ণকে ব্রজধামের রূপে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। আর পালা কীর্তনের পদকে বিভিন্ন যে পর্যায়, পূর্বরাগ, মান, অভিসার থেকে মাথুর, অনুরাগ তারই মধ্যে পড়ে, সমস্ত পদগুলোকে কেন্দ্রীভূত করে যে পালাবদ্ধ রসকীর্তন
রচনার যে কৌশল বা যে একটা সমগ্রতা, সেটা কিন্তু আমরা বড়ু চণ্ডীদাসের ও লৌকিক জীবন রসের, রাধা এবং কৃষ্ণের জীবন রসের কাব্য থেকে পেয়েছি। কাজে সেখানে একটা প্রশ্ন পালাবদ্ধ রসকীর্তনের আসরে উঠত শ্রোতাদের মধ্যে, আমি শুনেছি যে লৌকিক জীবন রস যদি কীর্তনে বর্ণিত হয়, তাহলে সেখানে কিন্তু আধ্যাত্মিকতা অর্থাৎ রসভঙ্গ হয়, সুতরাং কীর্তন শোনা উচিত নয়। যারা এই কথাটা মনে বলতেন, ভাবতেন, তারা কীর্তনের আসরকে পরিত্যাগ করতেন, এবং কীর্তনের আসর পরিত্যাগ করে তারা কিন্তু সমাবিষ্ট হতেন ভাগবত কথার আসরে। কারণ সেখানে কিন্তু একেবারে নির্ভেজাল ভক্তি রসের আলোচনা, কিন্তু সেটা লোক সংস্কৃতির অন্তর্গত বিষয় নয়। কারণ লোক জীবন দর্শনের বিষয়, লোক জীবন যেখানে রসে বসে বেঁচে থাকে এবং সেই মতো করে তারা তাদের বিনোদনের সামগ্রী বলুন বা সৃষ্টিকে তারা রচনা করেছে, সেইগুলোই হচ্ছে লোক সংস্কৃতির অন্তর্গত বিষয়। এই জায়গাতে এসে আমরা দেখলাম আমাদের উত্তর পশ্চিম যে সীমান্ত বাংলা, সেই উত্তর পশ্চিম সীমান্ত বাংলায় আমাদের আরেকটি বিষয়ের উদয় হলো, সেটা হচ্ছে ঝুমুর। কিন্তু ঝুমুর সম্পর্কে যদি আপনারা আলোচনা করতে যান, তাহলে কিন্তু সকলেই একমত হবেন যে ঝুমুরের যে পীঠ, সেটা কিন্তু দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলা, মূলত পুরুলিয়া, ঝাড়গ্রাম ইত্যাদি। আমি দক্ষিণটাকে একটু এদিকের আলোচনাটা নেই, তাই উত্তরটাকে একটু কভার করে দক্ষিণে সামান্য করে আপনাদের সময় হলে আমাকে জানিয়ে দেবেন। সেটা হচ্ছে ঝুমুর। এবং এই ঝুমুরের উদ্গাতাকে ভবপ্রীতানন্দ ওঝা। একটা সময় ছিল আমরা শৈশবে, যখন ভিখারি যারা, বৈরাগ্য ভিখারি যারা, বৈষ্ণব ভিখারি যারা, তারা কিন্তু ভবপ্রীতানন্দের গানকে বাড়িতে বাড়িতে পরিবেশন করে ভিক্ষা করতেন। দুটো কলি, একটা কলি মনে আছে বলি। একজন গাইতেন, প্রবৃত্তি না গেলে, নিবৃত্তি না হলে, কভু নাহি মিলে পরমার্থ ধন। কি চমৎকার কথা! অথচ এই ভবপ্রীতানন্দ ওঝা, তিনি তো মৈথিলি ছিলেন। মৈথিলি মানে বিদ্যাপতির মতো করে, বিদ্যাপতির যে রাধা এবং কৃষ্ণ লোক দর্শন, যেখানে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের বৈষ্ণব পদাবলীর মধ্যে তো বৈষ্ণব ভাবধারা নেই, লোকজীবন। কাজে বিদ্যাপতি এবং চণ্ডীদাসের পদও কিন্তু এক অর্থে ঝুমুর। এবং এখানে বলেনি, যে কোনো কীর্তন গানের পদই যেগুলো পালাবদ্ধ রসকীর্তনের আসলে লৌকিক জীবন রসকে পরিবেশন করে, ইঙ্গিত করে, ফুটিয়ে তোলে, লোকজীবনকে ফুটিয়ে তোলে, সবই হচ্ছে কিন্তু ঝুমুর। ঝুমুর মানে আমাদের কিন্তু অনেকেই সেই বিষয়টা বই পড়ে বা সাধারণভাবে ধারণা করে নিয়ে ঝুমুরের উৎপত্তি যেটা করেছেন, সেগুলো কিন্তু ভুল হয়েছে। তার কারণটাই হচ্ছে লোকজীবনের দর্শন। পরবর্তীকালে এই ঝুমুর কিন্তু দরবারি বা নাচনি ঝুমুরে যখন আসে, তখন কিন্তু তার রূপের পরিবর্তন হয়েছে। শুধু রূপের নয়, রূপের, গায়কীর, ছন্দের, ঠাটের, সবকিছুর কিন্তু পরিবর্তন করা হয়েছে। এবং সেই পরিবর্তন, যেটা দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলায় যে সমস্ত প্রবীণ সালাবত মাহাতোদের মতো ঝুমুর গায়কদের দান বলে আমরা স্বীকার করি, সেই গীতগুলো কিন্তু উত্তর পশ্চিম সীমান্ত বাংলায় রচিত হয়েছে দেওঘরের পুরোহিত ভবপ্রীতানন্দ ওঝার হাতে। প্রথম দিকে, গবেষণার শুরুর দিকে, ভবপ্রীতানন্দ ওঝার ঝুমুর গীতকে কখনোই মনে হয়নি এগুলো ঝুমুর। কেন? সম্পূর্ণতই বৈষ্ণব পদাবলীর, অর্থাৎ বিদ্যাপতির পদাবলীর মধ্যে। তাহলে ঝুমুর কি
কোন লক্ষণে এগুলো ঝুমুর? জানা, যে লক্ষণে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্য লৌকিক জীবন রস, রাধা এবং কৃষ্ণ সেখানে ভক্ত এবং ভগবান নন। রাধা এবং কৃষ্ণ আমাদের এই সীমান্ত বাংলারই গ্রামের গোঠে গরু চড়ানো রাখাল, অথবা আমাদের এই যে উপসমাজ, এই উপসমাজেরই ঘরের কোন কন্যা হলো রাধা। লৌকিক জীবনের কাব্য ভবপ্রীত নন্দ ওঝার সেই ঝুমুর, যে ঝুমুর গান কিন্তু প্রচারিত হচ্ছে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলায় সলাবত মাহাতোদের মধ্য দিয়ে। আরেকটি এদিকে কবি গান, আপনারা তো একটু আলোচনা করেইছেন তারাশঙ্করের কবি উপন্যাস নিয়ে। কবির মধ্যেও সেই কবি এখনো বীরভূমে বেঁচে আছে, তার একটাই কারণ, তারও সেই লৌকিক জীবন দর্শন বা লৌকিক জীবনের রস। যদিও কবির যে আখ্যান বা যে ধরনের তারা পালা রচনা করেন, তার মধ্যে বিনোদনের বিষয়টাই অনেকটা বেশি। বাউলের প্রসঙ্গ বোধহয় বলিনি। বীরভূমের বাউল তখনই লোকসঙ্গীতের আওতায় যখন তারা তাদের যে দেহভাণ্ডের মধ্যে ব্রহ্মাণ্ডের আস্বাদন জনিত যে চারিচন্দ্র ভেদ ইত্যাদি, যেগুলোকে ক্ষিতিমোহন সেন বা রবীন্দ্রনাথ ঠাকুর এরা কিন্তু মেনে নিতে পারেননি। তারা তো লালন সার গান, যেগুলোর মধ্যে অন্য ধরনের একটা দর্শন আছে, সেই গানগুলোকে পছন্দ করেছিলেন। আর একেবারে লোকজীবনের যেখানে বাউল সঙ্গীত শুরুর দিকে যেভাবে ছিল, সেইগুলো কিন্তু সত্যিকারের, এবং বীরভূমের বাউল সেই বীরভূমের মধ্যেই ছিল। পরবর্তীকালে বাউল সম্রাট তার হাত দিয়ে মুখ দিয়ে যেভাবে বৈষ্ণব ভাব প্রধান বাউলের উদয় হয়েছে, আধ্যাত্মিকতার স্তরে পৌঁছে গেছে, সেগুলোকে প্রকৃত লোকসঙ্গীতের আওতায় ফেলা যায় না। এখন আমরা এই সীমান্ত বাংলায় যদি লোক সংস্কৃতির জায়গাটাকে একটু সংক্ষেপে দু চার কথায় ধরবার চেষ্টা করি, তাহলে আমাদের দুটি জনজাতি, বা আমাদের বোধহয় সময় হয়ে এসছে, আমি একটু সংক্ষেপে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার দিকটা আলোচনা করি। একটা হচ্ছে সাঁওতাল জনজাতি, আর একটা হচ্ছে মাহাতো জনজাতি, আর একটা হচ্ছে ভূমিজ বা সর্দার। আপনারা এই তিনটি জনজাতি বা উপসমাজকে বাদ দিয়ে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলায় বা উত্তর পশ্চিম সীমান্ত বাংলার লোক সংস্কৃতিকে ধরা যায় না। সাঁওতাল যে সম্প্রদায়, সেই সাঁওতাল সম্প্রদায়ের সৃষ্টিতত্ত্বের মধ্যেই আমরা যেটা পিলচু বুড়ি এবং পিলচু হারাম তারা যে পৃথিবী সৃষ্টি করলেন, যে মিথটা আছে সবাই আমরা জানি, সেখানে যে হাঁস হাসিল, তার থেকে সাঁওতালি সমাজের জন্ম হলো। সেখানে বলা হচ্ছে যে যখন কচ্ছপ মাটি তুলে পৃথিবী তৈরি করলো, এবার মানুষও তৈরি করলেন, এবার আমাদের জায়গা কৃষিক্ষেত্র তৈরি করতে হবে। এবং একটা জিনিস নজর করুন, এই সংস্কৃতিতে, আদিবাসী জীবন সংস্কৃতির মধ্যে, সেখানে কিন্তু মারাঙ্গুরু যিনি সৃষ্টিকর্তা, তিনি দুটো মহিষকে অবলম্বন করে মই দিচ্ছেন।
আর মারাঙ্গুরুর যিনি স্ত্রী, তিনি একটা বলদকে নিয়ে লাঙল চালাচ্ছে। আমরা অনেকেই এখন বলি যে সেই আদিম যুগ থেকে কৃষি সভ্যতার যে পত্তন হয়েছে, সেখানে নাকি মেয়েরা মেয়েদের প্রকৃতি অনুসারে এক ধরনের কাজ করে, পুরুষরাই হাল চালায়। কিন্তু না, যেখানে মারাঙ্গুরুর পত্নী হাল চালালেন সেখানে নদী তৈরি হলো, আর যিনি মই তৈরি করলেন, মই দিলেন, জায়গাটা সমতল করলেন, কৃষিক্ষেত্র তৈরি করলেন, সেখানে আবর্জনাগুলো যেখানে দেওয়া হচ্ছে ইত্যাদি ইত্যাদি, পাহাড়, গাছ, এবং সেখানে একটি গাছ হচ্ছে করম গাছ। লক্ষ্য করুন, আমি সংক্ষেপে চলে যাচ্ছি। সেই করম গাছের ডালে সাঁওতালি যে বংশধর তারা কিন্তু আশ্রয় নিচ্ছে। এবং এই করম গাছটি লক্ষ্য করুন, মাহাতো সমাজের মধ্যে দেখুন এই করম গাছটাকেই তারা কিন্তু মাহাতো সমাজের তারা তারা তো আগে সত্যি সত্যিই আদিবাসী ছিল, যেটা ইতিহাস প্রমাণ, সবাই জানে। কিন্তু আদিবাসী থেকে তারা যখন জাতিতে ওঠার জন্য এসে যায়, কিন্তু কৃষিকে তারা ছাড়েনি। এবং উত্তরপ্রদেশ থেকে ওদের যে কাহিনী, কথকতা, সেখান থেকে আমরা জানি যে তারা উত্তর ভারত থেকে ধীরে ধীরে আসে। তখন প্রথম সংঘর্ষে লিপ্ত হয় কিন্তু উপজাতিদের সঙ্গে, বিশেষ করে সাঁওতাল এবং মুন্ডা সমাজের সঙ্গে। কিন্তু পরবর্তীকালে তাদের তাদের রহন সহন, তাদের যে কালচার, সবকিছুকে যখন লক্ষ্য করে, তখন দেখে যারা আমাদেরই লোক, এবং তারা একে অন্যের সঙ্গে মিশে যায়, এবং এমন ভাবে মিশে যায় যে একে অন্যের সঙ্গে কিন্তু বিচ্ছিন্ন করা যায় না। সেই করম গাছকে কেন্দ্র করে, করমকে কিন্তু একমাত্র তারা নিজেদের মাহাতো সমাজের একমাত্র দেবতা হিসেবে তারা কিন্তু করমকে পুজো করে। এটা কিন্তু সাঁওতালরাও করে, আবার মুন্ডারাও করে, মানে ভূমিজরাও করে। অনেকেই এটা নিয়ে বিতর্ক কেন। এই যে এই যে সংস্কৃতির সমন্বয়, অ্যাকালচারেশন ঘটেছে সেই সময় থেকে, এবং সেখানে কর্মধর্ম প্রচুর মানে উপকথা রয়েছে। সেখানে যে করম করম একদিকে করম করম আর ধরম, বা কর্ম আর ধর্ম দু ভাই, কিন্তু আবার করম হচ্ছেন দেবতা। সেই দেবতা তাদেরকে কিভাবে কিভাবে মানে তাকে পুজো করে কৃষি এবং সম্পত্তি, আহ তাদের ধন ইত্যাদি সংগ্রহ করবে, বাড়বে, বেঁচে থাকবে ভরপুর সম্পত্তি নিয়ে, তার জন্য তারা করমকেই কিন্তু একমাত্র মানে। এইভাবে আমরা যদি ক্রমশ অগ্রসর হই, আরেকটি কথা, অজস্র কথা বলার, আমরা দেখি যে এরা, আপনারা নিশ্চয়ই জানবেন যে এই যে উপসমাজ সীমান্ত বঙ্গের এই লোক সংস্কৃতির ধারক এবং বাহক, এদের কিন্তু এই যে 12টা মাস, সেই 12 মাসের প্রথম মাস কিন্তু বৈশাখ দিয়ে শুরু নয়, নিশ্চয়ই আপনারা জানেন। মাঘ মাস হচ্ছে তাদের মাহাতো সমাজেরও, ভূমিজ সমাজেরও এবং সাঁওতাল সমাজেরও। মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, এবং এর মধ্য দিয়েই তাদের কিন্তু লোক সংস্কৃতির বিভিন্ন উৎসব এবং বিভিন্ন পার্বণগুলো হয়। ফাল্গুনে দেখুন বাহা পরব হচ্ছে, প্রচন্ড খরার সময় চৈত্র মাসে এবং বৈশাখ মাসে দেখুন ছৌ করা হচ্ছে। কেন? তার বিশ্বাস হচ্ছে ছৌ নাচের মধ্য দিয়ে বৃষ্টিকে নিয়ে আসা যায়। ছৌ নাচের যে বিভিন্ন ধরনের শৈলী, সেইগুলো প্রদর্শন করলে আকাশ থেকে বৃষ্টি নামবে, এই যে জাদুক্রিয়া। তারপর আপনারা দেখুন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ছৌ নাচ হচ্ছে, আষাঢ় মাসে মানে বৃষ্টি এলো, জ্যৈষ্ঠ মাসের 13 থেকে 19 এই সময়টাতে তারা বীজ বপন করে এই উপসমাজ, কারণ ওরা জানে এই সময় বীজ বপন করলে ধান ফলবে অব্যর্থ। আষাঢ় মাসে ধান রোপণ করা হচ্ছে, শ্রাবণ মাসে ধান রোপণ করা হচ্ছে বা হয়ে গেছে, ভাদ্র মাসে দেখুন কতগুলো হচ্ছে একই সঙ্গে ভাদু, কেননা কৃষকের অনন্ত সময় অবসর, এই সময় তারা ভাদুকে নিয়ে বেরিয়ে যাচ্ছে শোক ভোলার জন্য। আমি ভেতরে আর রহস্য ভেদ করতে পারছি না, সময়ের বোধহয়
অভাব হয়ে গেছে। একই সঙ্গে করম হচ্ছে বা যাওয়া যাওয়া এবং করম তখন একই সঙ্গে, কিন্তু এর মধ্যে ভাজুই একই সঙ্গে হচ্ছে, আশ্বিন মাসে দাঁসাই হচ্ছে, কার্তিক মাসে সহরায় হচ্ছে, এই সময় গরু খুঁটানো পরব হচ্ছে, এবং যেটা কোথাও আলোচনা নেই, কার্তিক মাসে ডাক সংক্রান্তি হচ্ছে, অর্থাৎ ধান পুষ্ট হয়েছে, একেবারে কৃষ্ণ বর্ণে ফসল ভরে আছে, তখন সেই ধানে যেন পোকামাকড় না লাগে, এইরকম একটা বিশ্বাস থেকে সমগ্র সীমান্ত বাংলা উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম তারা একটা আহ পালন করে, অনুষ্ঠান পালন করে, তার নাম হচ্ছে ডাক সংক্রান্তি বা নল সংক্রান্তি বা ডাক সাঁকরাইট। তার জন্য কিন্তু অনেক ছড়া আছে বিভিন্ন ভাবে, সেই ছড়াগুলো আমার সংগ্রহে রয়েছে। তারপরে আপনার আসছে দেখুন মাঘ মাসের আবার ঠিক মাঘ সংক্রান্তির পরে এসে যাচ্ছে টুসু, মকর। মকর এবং টুসুর যে কি সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু একটু ধরিয়ে দিয়ে আমার কথাটা, বক্তব্য শেষ করছি। মকর এবং এবং টুসু, মকর কেন হয়? সবটাই হচ্ছে এই উপসমাজের। মকর হচ্ছে কখন? পৌষ মাসে, অগ্রহায়ণ মাসের সংক্রান্তি থেকে পৌষ সংক্রান্তি, এই সময়টাতে টুসুর আরাধনা হচ্ছে। আর পৌষ মাসের পরে আসছে মাঘ মাস, অর্থাৎ নতুন বছর। নতুন বছরে পুরনো ধানকে বিসর্জন দিয়ে একটা ঐন্দ্রজালিক একটা বিশ্বাসের মধ্য দিয়ে যে আবার নতুন বছরে আমাদের ধানের পুনর্জন্ম হবে, এই ভাবনা নিয়ে পৌষ মাসে টুসুকেও বিসর্জন দেওয়া হলো। আবার নতুন করে তাদের বছরের আবার সূচনাও হলো। এই সময় কিন্তু এই যে জনজীবন, সীমান্তবঙ্গের লোকজীবন, তারা কিন্তু ওই প্রথম দিনেই ওই পোশাক পরিচ্ছদ, বিভিন্ন ধরনের কেনাকাটা কাটা এবং উৎসব পার্বণ খুব আনন্দের সঙ্গে তারা কিন্তু আহ, পালন করে। সুতরাং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলার যেগুলো লেখা হয়েছে, তাছাড়া আমি কিছু কিছু বিষয়, অনেক কিছু জানানো গেল না, আমাকে ক্ষমা করবেন। আপনাদের অনেকটা সময় নিয়ে নিয়েছি। আন্তরিকভাবে আমাকে এখানে বলার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার, অসাধারণ একটা বিষয়ের সাথে আমাদের পরিচয় ঘটালেন। খুব সুন্দর আলোচনা, এবং যা আমাদের বাংলার সংস্কৃতির সঙ্গে সীমান্ত বাংলার প্রেক্ষাপটে খুব ভালো লাগলো, লোক সংস্কৃতি, এবং যেটা আমাদের খোদ সংস্কৃতি চর্চার জায়গা। ধন্যবাদ। এখন আমরা, আমাদের মধ্যে আছেন আমাদের অ্যাডভাইজারি বোর্ড মেম্বার প্রফেসর মনতোষ দাশগুপ্ত স্যার। আমি স্যারকে ডেকে নেব অনুষ্ঠানটা সমাপ্ত। নমস্কার। ডক্টর তপন কুমার মণ্ডল যে বিষয়টি বেছেছেন, বিরাট একটি বিষয়। লোক সংস্কৃতি যদি আমি বলতে যাই, লোক সংস্কৃতি আবার সীমান্ত সংস্কৃতি, প্রত্যেক ক্ষেত্রেই তো দেখা যায় যে সীমান্ত আসছে। আমি বিরাট সীমান্ত যদি ধরি, কোন কোন সীমান্ত? প্রত্যেক আন্তঃরাজ্য সীমান্ত, প্রত্যেক আন্তঃরাজ্য সীমান্তের মধ্যেই বিভিন্ন রকম। আবার যত আমি ভেতর দিকে এগোতে থাকি, এইটি আবার প্রসারিত হচ্ছে এবং নতুন ধরনের লোক সংস্কৃতি জন্ম নিচ্ছে। ফলে এটি একটি বিরাট জিনিস। মানে এর আদি কোথায় এবং শেষ কোথায় বলা মুশকিল। এক একজন এক এক দিকে বিশেষত্ব অর্জন করেছেন এবং উনি অনেকটা দিক একসাথে বললেন। এইরকম লোক সংস্কৃতি কত রকম আছে। মানে আমার একটি জিনিস মনে হচ্ছে যে আমাদের দেশে আমরা দেখেছি, মানুষের বাড়িতে যখন সন্তান জন্ম নেয়, মানব সন্তান, বৃহন্নলা আসেন এবং এটি
একটি বিশেষ আচার, সবাই তাকে সম্মান করে এবং তাদের যেটুকু দেওয়ার দেয় ইত্যাদি। যাই হোক, কখনো কখনো এ নিয়ে ঝগড়াঝাটি হয়, তারপর শেষমেশ বাড়ি হয়। কিন্তু আমি দেখেছি গরুর যখন বাচ্চা হয় তখন একদল, এরা এই জিনিস এইটি করে তাদের পেশা, তারা আসে এবং এসে সেখানে, অনুষ্ঠানটার নাম হচ্ছে গুরখেন নাড়ু অনুষ্ঠান। নাড়ু তৈরি করতে হয়। নাড়ু দু রকম করে, একটা হচ্ছে সিদ্ধি দেওয়া নাড়ু, একটা সাধারণ নাড়ু। সাধারণ নাড়ুকে সবাইকে পরে পরিবেশন করা হয় এবং সেইখানে অদ্ভুত গান আছে, যে তার সঙ্গে কিন্তু এর কোনো সম্পর্ক নেই, কিন্তু অদ্ভুত একটি গান আছে। কিরকম গান? সে পিড়িতে জানে না ভাউয়া ব্যাং, সাপে যখন ধরতে আসে আমি বাড়াই লম্বা ঠ্যাং। এই ভাউয়া ব্যাং কি? এই গোপাল রায় আমাদের জীবনানন্দ দাশের উপর একটি বই লিখতে গিয়ে দেখছেন যে রাত্রিবেলাতে অন্ধকার পার্কে বেড়াতে গেছে, হঠাৎ গাছে একটা আলোড়ন, জীবনানন্দ নাকি চিৎকার করেছে, ভাউয়া ব্যাং, ভাউয়া ব্যাং, এই দেখেন ভাউয়া ব্যাং। তো ভাউয়া ব্যাং নাকি এরকম গাছে লাফায়। তো এইরকম আমি দেখেছি ছোটবেলায় যে কিছু মহিলা, হ্যাঁ, ওই আনন্দ লহরী বা গাবু গাবু বাজাতে বাজাতে বা ওই করতাল বাজাতে বাজাতে সেই রাই ওঠো ঢপ কীর্তন যাকে বলি, যে কথা উনি এসেছিলেন, সেই ঢপ কীর্তন গাইতে গাইতে গেছে, ফেরার পথে আবার তাদের কাছ থেকে সিধা গ্রহণ করতে। এটি কিন্তু মানে কোন রকম দয়া বা দাক্ষিণ্য বা ভিক্ষা ইত্যাদি নয়, এটা যেন পাওনা। ফলে এইরকম একটি লোক সংস্কৃতি কালচার, লোক সংস্কৃতির মধ্য দিয়ে একটা বিশেষ সংস্কৃতি গড়ে উঠেছিল। এবং যার থেকে এই কীর্তনের কথা উঠলেন, কীর্তন তো কত জায়গাতে যে কত রকম ভাবে পরিবর্তিত হচ্ছে। আইনস্টাইন এবং রবীন্দ্রনাথ যখন আলোচনা করছিলেন, তখন আইনস্টাইন তাকে জিজ্ঞেস করেছিলেন রবীন্দ্রনাথকে, আচ্ছা আপনাদের গানের মধ্যে যদি গায়ক ইচ্ছে করে কোনো কথা ঢোকাতে পারে? রবীন্দ্রনাথ বলেন না, এখানে এখানে গায়ক যা লিখবে তা করে। তারপর তো হঠাৎ বলে, না না, আমাদের ওখানে কীর্তন বলে একটি গান আছে যেখানে গায়ক নিজের কথা ঢোকাতে পারে। ঠাকুর বলছেন না যে এই কীর্তন হচ্ছে যা আখের দেগা যা, এই আখের দেওয়া মানে অক্ষর দেওয়া, এটি আমি নিজে দেখেছি যে অনুষ্ঠানে কীর্তন হচ্ছে, গৌরচন্দ্রিকা হচ্ছে, গৌরচন্দ্রিকা গাইছেন, নিরোদ নয়নে নিরঘন সেঞ্চনে পুলক মুকুল অবলম্ব সেইদ মকরন্দ ইত্যাদি করতে 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 হঠাৎ এমন তার মানে ভাব এলো, তিনি গেয়ে উঠলেন ওর মাঝখানেই, কিন্তু এই আসনে এসো দুটো ভাই গৌর নিতাই আমি পূজা করিব, মানে এইরকম যে, অর্থাৎ এই কীর্তনের রকম ফেরে একটি যেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম লোক সংস্কৃতি জন্ম নিয়েছে কীর্তনকে অবলম্বন করে। তো সেই রকম যে কত, এই যে জলপাইগুড়ি অঞ্চলের যে এটাকে একটি সীমান্ত বলা যেতে পারে আমাদের উত্তরবঙ্গের সঙ্গে যে সীমান্ত অঞ্চল, সেখানে ভাওয়াইয়া যে গান, সেখানে দেখছি যে স্পন্টেনিয়াস একজন শিল্পী, সে গাইছে, বলছে প্রথম বক্তৃতার মতন করতে করতে যে এই দেখুন না, এই হয়েছে এই হয়েছে, কিন্তু আমরা কি পেলাম, করতে করতে গেয়ে উঠলেন, কে হুয়া তেরা ওয়াদা, মানে ওই যে তখন তো প্রচলিত একটি হিন্দি সঙ্গীত, কিন্তু সেইটিকে অবলম্বন করে সে একটি অদ্ভুত, এটি একটি বিশেষ লোকসঙ্গীত ফর্ম। তো সেরকম যে কত বলা যায়, কত করা যায়, তিনি বিশেষ সীমান্ত বেছে নিয়েছেন। আরো আমি আশা করব যে ভবিষ্যতে, তিনি বললেন যে সময় হয়ে আসছে, সময় হয়ে আসছে, আমাকে সংক্ষেপ করতে হবে, যে বিভিন্ন সীমান্ত এই সংস্কৃতি জন্ম দিচ্ছে। এবং এই যে উনি ছৌয়ের কথা বললেন, এই ছৌয়েরই যে আবার কত রকম ফের আছে। আশুদার কাছে, আশুদা আমার খুব সম্মানীয় ব্যক্তি, প্রফেসর আশুতোষ ভট্টাচার্য, তো তার কাছে উনি যখন এই ছৌ নিয়ে ইয়ে করেছিলেন, তখন দীর্ঘদিন বিভিন্ন কথা শুনেছি তার কাছে। উনি আমার বিভাগে আসতেন, আমি ওর বিভাগে যেতাম, প্রেসিডেন্সি কলেজ এবং ইউনিভার্সিটির পাশাপাশি। এই ছৌ নিয়ে যে কত কথা, কত, আমার মনে হয় যে এখন লিখে রাখলে বোধহয় এটি একটি ভালো নিবন্ধ হতে পারতো, তখন আর ওটা খেয়াল করিনি।
এই ছবি দিয়েই যে কত কিছু বলার আছে, কত কিছু জানার আছে, খানিকটা উনি জানালেন, আমরা খুব ঋদ্ধ হলাম। কাজে সমস্ত দিক থেকে ঋদ্ধ হলাম ঠিকই, কিন্তু যেটা ওনার পক্ষে একটা কৃতিত্ব বলতে হবে, সেটা হচ্ছে আমাদের জানার আকাঙ্ক্ষাটি উনি আরো বাড়িয়ে দিলেন। এই জন্য তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সমস্ত দিক থেকে